হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানবো ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে। সম্পূর্ণ ওয়ার্কিং প্রিন্সিপালটা, অর্থাৎ শুরু থেকে চালু করে শেষ পর্যন্ত, সোর্স থেকে চালু করে লোড পর্যন্ত ট্রান্সফরমার কিভাবে কাজ করে, কিভাবে একটা পাওয়ারকে ট্রান্সফার করে, তার মধ্যে ভোল্টেজের কী রোল, কারেন্টের কী রোল, ফ্লাক্স কীভাবে জেনারেট হয় এবং সেটা কীভাবে ট্রান্সফার হয়, সম্পূর্ণ যে গঠনটা বা ওয়ার্কিংটা, সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তো আজকের এই ভিডিওতে আমরা প্রথমেই ট্রান্সফরমারের একটা সার্কিট ডায়াগ্রাম আঁকবো এবং তার মাধ্যমে সেটাকে বোঝার চেষ্টা করব। তো চলো প্রথমে একটা ট্রান্সফরমার এঁকে নেওয়া যাক। এটা হলো ট্রান্সফরমার, এটা হলো একটা কয়েল এবং এদিকে এটা হলো একটা কয়েল। এদিকে আমরা প্রথমে সোর্সকে কানেক্ট করব এবং একইভাবে এদিকে আমরা কানেক্ট করব লোডকে কানেক্ট করব। লোড এল, ভি প্লাস মাইনাস। এইবার আমরা পুরো ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝার চেষ্টা করব। প্রথমে এখানে N1 এখানে N2। ভালো করে দেখো, কারেন্ট আমরা প্রথমে ধরলাম যে কারেন্ট এদিকে ফ্লো করছে। কোন দিকে ফ্লো করছে? কারেন্ট এদিকে ফ্লো করছে, অর্থাৎ এই ওয়াইন্ডিং এর মধ্য দিয়ে কারেন্টটা এই দিকে ফ্লো করছে। আর আমরা রাইট হ্যান্ড রুল সম্পর্কে কি জানি, যে যখন কারেন্ট এই দিক বরাবর ফ্লো করে, ফ্লাক্স কোন দিকে তৈরি হয়? ফ্লাক্স এই দিক বরাবর তৈরি হয়। কারেন্টটা এদিক বরাবর যাচ্ছে, তাই জন্য ফ্লাক্সটা এদিক বরাবর তৈরি হচ্ছে। তাহলে এইদিকে কি তৈরি হচ্ছে? ফ্লাক্স। এবারে যদি কারেন্টটা এই দিক বরাবর আসতো, অর্থাৎ যদি কারেন্টটা এই দিকে ফ্লো করতো, যদি প্রত্যেকটা কারেন্ট এই দিকে ফ্লো করতো, তাহলে কি হতো? তাহলে আমাদের ফ্লাক্সটা জেনারেট হতো নিচের দিকে। অর্থাৎ যদি এই দিক দিয়ে কারেন্টটা ফ্লো না হয়ে আমাদের এই দিক দিয়ে কারেন্টটা ফ্লো হতো, তাহলে কারেন্টটা ফ্লো হতো এই দিকে ফ্লো হওয়ার জন্য আমাদের ফ্লাক্সটা জেনারেট হতো নিচের দিকে। সেক্ষেত্রে ফ্লাক্স কিন্তু উল্টো দিক দিয়ে প্রবাহিত হতো, কিন্তু যেহেতু কারেন্ট এদিকে ফ্লো করছে, তাই জন্য ফ্লাক্সটা জেনারেট হচ্ছে উপরের দিকে। এবার ফ্লাক্স জেনারেট হয়ে গেল, এবার কি হবে? ফ্লাক্স যাওয়ার মাধ্যম হলো এই কোর, সিআরজিও ল্যামিনেটেড সিলিকন স্টিল কোর আমরা ইউজ করি। কিসের জন্য? না, ফ্লাক্সের চলাচলের মাধ্যম হিসেবে। এবার ফ্লাক্সটি কোরের মধ্য দিয়ে চলাচল করার সময় এখানে এই যে উইন্ডিংটা রয়েছে, এই উইন্ডিংটাকে কাট করবে। এই উইন্ডিং এর ভেতর দিয়ে কি করবে? এই মাধ্যমের মধ্য দিয়ে ফ্লাক্সটা প্রবাহিত হবে। এবার ফ্লাক্সটা প্রবাহিত হওয়ার জন্য কি তৈরি হবে? না, কারেন্ট তৈরি হবে। কারেন্ট কি হবে? এখানে ইএমএফ ইনডিউসড হবে, এবং সেই ইএমএফটার ফলে আমরা এখানে টার্মিনালে ভোল্টেজ আউটপুট পাবো। যদি এটা V1 হয়, তাহলে এখানে V2 আউটপুট আমরা এখানে দেখতে পাবো। এবার এখানের মধ্যে একটা কনসেপ্ট রয়েছে যে এখানের কারেন্টটা কোন দিকে প্রবাহিত হবে। আমরা কি জানি যে এখানে যে জন্য ইএমএফটা ইনডিউসড হচ্ছে, কিন্তু সেই কারণটাকেই বাধা দেবে। এটাই হচ্ছে কার ল? এটাই হচ্ছে লেঞ্জের ল। কি হবে? না, যার জন্য তৈরি হবে সেই কারণটাকেই বাধা দেবে। অর্থাৎ কি মানে, ফ্লাক্সের জন্য এখানে ইনডিউসড ইএমএফ হলো, এই ইনডিউসড ইএমএফটা কি করবে? ওই ফ্লাক্সটাকেই বাধা দেবে। যদি ফ্লাক্সটাকে বাধা দেয়, ফ্লাক্সটা যাচ্ছে এদিকে, নিশ্চয়ই ও উল্টো দিকে, অর্থাৎ এই দিকে ফ্লাক্স জেনারেট করবে না, তাহলে কি করবে? ও তার উল্টো দিকে বাধা দেবে, অর্থাৎ ও এই দিক বরাবর একটা বাধার সৃষ্টি করবে। এই দিক বরাবর আবার ফ্লাক্স জেনারেট করবে ইএমএফ ইনডিউসড হওয়ার জন্য। এবার এই দিক বরাবর ফ্লাক্স জেনারেট করবে মানে আমরা অ্যাকর্ডিং টু ল কি জানি, যে যদি আমাদের কারেন্ট এই দিকে প্রবাহিত হয়, তবে এই দিকে ফ্লাক্স জেনারেট হবে। যদি আমাদের কারেন্ট এই দিকে প্রবাহিত চালু করে, তাহলে ফ্লাক্স নিচের দিকে জেনারেট হবে। কিন্তু এখানে ফ্লাক্স নিচের দিকে জেনারেট হবে না, কারণ এটা লেঞ্জের ল নয়। লেঞ্জের লকে এটা লঙ্ঘন করছে। আমাদের কি ফ্লাক্স জেনারেট হতে হবে এই দিকে, তার জন্য কারেন্ট প্রবাহিত হবে এই দিকে, এই দিকে প্রবাহিত হবে, অর্থাৎ কারেন্ট প্রবাহিত হবে আমাদের এই দিকে।
এবার যদি কারেন্টের উল্টো দিকে প্রবাহিত হতো, অর্থাৎ যদি এখান থেকে কারেন্ট বেরোতো, মানে এখান থেকে কারেন্ট বেরোতো মানে কি এই দিক থেকে কারেন্টটা ঢুকতো তো নিচের দিকে জেনারেট হতো, তাহলে কিন্তু ঠিক লেন্সের লটা ম্যাচ খেত না এবং ওইভাবে কারেন্ট জেনারেট করতে পারে না। কারেন্ট জেনারেট করতে গেলে অর্থাৎ ইএমএফ ইনডিউস যে হচ্ছে, এর ফলে এখানে যে কারেন্টটা তৈরি হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্টের ফ্লোটা এই ডাইরেকশন অনুযায়ী কিন্তু হবে। এবার এর মধ্যে লোডের মধ্য দিয়ে এটা প্রবাহিত হতে থাকবে, এখানে ভোল্টেজ টু ইনডিউসড হবে। এটা হলো অ্যাকচুয়ালি কীভাবে কারেন্টটা ফ্লো করছে তার উপর ডিপেন্ড করে ফুল কনসেপ্ট। এইবার অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে এটাকে N1 এখানে N2, অর্থাৎ কতগুলো টার্ন রয়েছে, এখানে কতগুলো টার্ন রয়েছে। আমরা সকলেই জানি যে আমাদের ট্রান্সফরমার চ্যাপ্টার অনুযায়ী যদি আমাদের এখানে N1টা N2 থেকে বড় হয়ে যায় তাহলে কি হবে, যদি এখানে N1টা N2 থেকে ছোট হয়ে যায় তাহলে আমাদের কি হবে। যেহেতু আমাদের এদিকে সোর্স কানেক্ট রয়েছে, এটা হলো আমাদের প্রাইমারি, যেহেতু আমাদের এদিকে লোড কানেক্ট রয়েছে, এটা হলো আমাদের সেকেন্ডারি। এইবার প্রাইমারিটা বড় এবং সেকেন্ডারিটা ছোট, মানে বড় থেকে কম, বড় থেকে কমের দিকে যাচ্ছে, অর্থাৎ এটা কি হবে, স্টেপ ডাউন। এবং এটা পুরোটাই তার উল্টো, এটা হবে স্টেপ আপ। এইবার এখানে কিছু সম্পর্ক রয়েছে, অর্থাৎ ভোল্টেজের সঙ্গে আমাদের টার্নের কিছু সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কি না, E1 বাই E2 ইকুয়ালস টু N1 বাই N2। এটা হলো আমাদের কিছু একটা সম্পর্ক। এই সম্পর্কটা নিয়েই কিন্তু আমাদের প্রচুর অঙ্ক রয়েছে এখানে। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, যে আমাদেরকে E1 বার করতে বলেছে, এখানে E2 N2 বলে N1 বলে দেওয়া হয়েছে, তাহলে আমরা এখান থেকে E2 বার করতে পারবো। এই সম্পর্কটা মাস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু আসে। তো স্টেপ আপ স্টেপ ডাউন বলতে গেলে আমরা এইভাবে ইউজ করব। এবার যদি এমন সিস্টেম থাকতো যে এখানে আমাদের বলে দেওয়া নেই যে সোর্স কোন দিকে আছে আর লোড কোন দিকে আছে, লোড কোন দিকে আছে আমাদের বলে দেওয়া নেই, আমাদেরকে শুধু বলে দেওয়া হয়েছে N1 and N2 যেটা আছে সেটা কি স্টেপ ডাউন হবে নাকি স্টেপ আপ হবে। আমরা কিন্তু এখানে বলতে পারবো না, কারণ যদি আমি এদিকে সোর্স কানেক্ট করি আর এদিকে লোড কানেক্ট করি তাহলে কি এই প্রবাদটা সত্য হবে, একবার যাচাই করে নিই। তাহলে কি এই প্রবাদটা সত্য হতে পারে। প্রথমত এখানে আমরা N2টা কি হয়ে গেছে, N2টা হয়ে গেছে প্রাইমারি, এবং N1টা কি হয়ে গেছে, N1টা হয়ে গেছে সেকেন্ডারি। অর্থাৎ এখানে যদি আমাদের N2টা এখানে কি বলা হচ্ছে, N2টা ছোট এবং N1টা বড়, N1টা বড় বলে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এটা কি, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি এবং এটা সেকেন্ডারি বলা হয়েছে। এবার এখানে কি বলা হয়েছে যে আমাদের সেকেন্ডারি যেটা হয়েছে সেটা বড়, সেকেন্ডারি মানে কি N2 সেটা বড়, আর প্রাইমারি মানে কি, সেকেন্ডারি মানে কি N1 বড়, প্রাইমারি কি N2 ছোট। তাহলে যখন কম থেকে বেশির দিকে যাবে সেটা কি হবে, স্টেপ আপ হবে, স্টেপ ডাউন হবে না। তাহলে এটা তখন কি হয়ে যাবে, এটা তখন হয়ে যাবে স্টেপ আপ, এবং এর পুরো সম্পূর্ণ উল্টো, এটা হয়ে যাবে তখন স্টেপ ডাউন। অর্থাৎ কোন দিকে আমরা ভোল্টেজ সোর্সকে কানেক্ট করব, কোন দিকে আমরা লোডকে কানেক্ট করব, তার উপর ডিপেন্ড করে হবে স্টেপ আপ আর স্টেপ ডাউন। আমরা শুধুমাত্র N1 আর N2 এর উপর ভিত্তি করে বলতে পারি না যে কোনটা স্টেপ আপ হবে কোনটা স্টেপ ডাউন হবে। আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে কোন দিকে সোর্স কানেক্ট রয়েছে এবং কোন দিকে লোড কানেক্ট রয়েছে, এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং পরবর্তী ক্লাসে আমি E1 বাই E2 N1 বাই N2 এই ফর্মুলার মধ্য দিয়ে 3টে নিউমেরিক্যাল প্রবলেম করাবো। তো আজকের ওয়ার্কিং প্রিন্সিপাল হলো এটাই। এবার এখানে আমরা অনেক কিছু যদি আমরা নোটেশন দিই আরও, যেমন প্রথমে যেটা দেখেছিলাম ভোল্টেজ সোর্স রয়েছে, এখানে রয়েছে লোড, এখান থেকে কারেন্ট প্রবাহিত হলো, I প্রবাহিত হলো, এখান থেকে I1 এলো, এখান থেকে 2 হলো, এখানে EMF ইনডিউসড হচ্ছে E1, EMF ইনডিউসড হচ্ছে E2,
এখানে v1 অ্যান্ড এখানে v2 সম্পূর্ণ নোটেশন। এবং পরবর্তী আমরা ক্লাসের মধ্যে দেখব এর ওপরে যেসব নিউমেরিক্যালগুলো আছে সেগুলোর ওপর। আজকের ভিডিওটা এখান পর্যন্ত।